আসসালামু আলাইকুম। রান্নার এই পর্যায়ে আসতে আমার প্রায় ২ ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছে। আর পুরো রেসিপিটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এমন কোনো মশলা ব্যবহার করি নাই যেটা আপনার রান্নাঘরে নাই। আজকের গরুর মাংসটা খুব একটা ভালো পড়ে নাই। দেখে বেছে না নিয়ে আসলে যে অবস্থা হয় আর কি। হাড় এবং চর্বির পরিমাণ অনেক বেশি। ২ কেজি মাংস রান্না করব, তাই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ অ্যাড করব। আর পেঁয়াজগুলি কিন্তু একটু মোটা মোটা করে টুকরা করা। আদা রসুনটাও একটু বেশি দেওয়ার চেষ্টা করব। ৩ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আর রসুন বাটা ব্যবহার করব ১ টেবিল চামচ। এই মুহূর্তে আমি ১.৫ টেবিল চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করছি, পরে যদি প্রয়োজন হয় অ্যাড করে নিব। হলুদটা একটু কম লাগে, তাই ১/২ টেবিল চামচের মতো দিয়ে নিব। ৩-৪টার মতো তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে শুধু দারচিনি, এলাচ এবং লবঙ্গ, কোনো প্রকার গোলমরিচ আজকে ব্যবহার করব না। ২ কেজি মাংস রান্না করতে যে পরিমাণ তেল লাগে ততটুকুই আজকে সয়াবিন তেল দিচ্ছি। তবে আপনারা যদি পানি ছাড়া রান্না করতে চান তাহলে কিন্তু এটার মধ্যে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এরপর ঢেকে দিয়ে পুরো হাই হিটে এটা রান্না করব। রান্নার এক পর্যায়ে যখন নিচ থেকে খুব ভালোভাবে জাল চলে আসবে ওই অবস্থায় একটু নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করব। রান্নার শুরুর দিকে বেশ কিছু সময় ধরে আপনাকে হাই হিটে এটা রান্না করতে হবে। আর আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন আমি এখন পর্যন্ত লবণ ব্যবহার করি নাই। কেন ব্যবহার করি নাই বা মাংস রান্নার ক্ষেত্রে লবণটা পরে দিলে কি হয়, যারা জানেন তারা অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। মরিচটা মনে হয় একটু কম হয়ে গিয়েছে, আরও 1/2 টেবিল চামচ অ্যাড করে দিলাম। 15 থেকে 20 মিনিট রান্না করতেই এই রকম পানি বের হওয়া শুরু হবে। এছাড়া পেঁয়াজগুলো যখন আস্তে আস্তে গলতে থাকবে তখনও কিন্তু আরও বেশ খানিকটা পানি বের হয়ে আসবে। তো এই অবস্থায় এসে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এর ভেতর থেকে বের হয়ে আসা সবগুলো পানি একেবারে টেনে গিয়ে তেল বের হয়ে আসে। আর তেল যখন আলাদা হতে শুরু করবে, অর্থাৎ পানিটা টেনে যাবে, তখন কিন্তু এর মধ্যে আমরা অল্প অল্প করে পানি দিয়ে এটাকে কষাবো। একবারে অনেকগুলো পানি ঢেলে দিব না এবং অবশ্যই গরম পানি ব্যবহার করব। আর অল্প অল্প করে দিয়ে এটা কষিয়ে নিতে হবে। যেহেতু বাড়িতে রান্না করছি আমরা তেল কম ব্যবহার করছি, পেঁয়াজ কম ব্যবহার করছি, মশলা কম ব্যবহার করছি। এ কারণে অল্প অল্প করে পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ৬০ থেকে ৭০ ভাগের মতো সেদ্ধ হয়ে আসে। প্রায় ৩ বার গরম পানি এবং ১ ঘন্টার মতো রান্না করার পর মাংসের এই অবস্থা। এবার এসে আমি এর মধ্যে আরও ২টা মশলা ব্যবহার করব। এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া। বাড়িতে ধনিয়া খুব ভালোভাবে সময় নিয়ে টেলে নিয়ে তারপর এটা গুঁড়া করা হয়েছে, অর্থাৎ কাঁচা ধনিয়া ব্যবহার করা হচ্ছে না। প্রায় ৩ টেবিল চামচের মতো দিয়ে দিব। এরপর যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে জিরার গুঁড়া। এখানেও টালা জিরা ব্যবহার করা হবে, অর্থাৎ কাঁচা জিরা ব্যবহার করা হবে না। প্রায় ৩ চা চামচের মতো ব্যবহার করব। এই জিরা এবং ধনিয়া দেওয়ার পর চুলার আঁচটাকে কমিয়ে ফেলতে হবে এবং পাশে দাঁড়িয়ে থাকতে হবে। এখানেই হচ্ছে ধৈর্যের পরীক্ষা। এখান থেকে এদিক সেদিক গিয়ে আপনি যদি সময় ব্যয় করেন তাহলে দেখবেন মশলাটা পুড়ে গিয়েছে, তলায় লেগে গিয়েছে, রান্নায় একটা বাজে গন্ধ চলে এসছে। এখান থেকেই দেখবেন আস্তে আস্তে মাংসের রঙটা পরিবর্তন হতে শুরু করেছে এবং মাংস নরম হতে শুরু করেছে। আমার প্রায় ২ ঘন্টার মতো সময় লেগে গিয়েছে এই অবস্থায় আসতে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটার মধ্যে ঝোলের পরিমাণটা অনেক কম, একটু ড্রাই মনে হচ্ছে। আপনারা যদি ঝোল বাড়াতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ এবং মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আমি যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে খুব সামান্য গরম পানি অ্যাড করব, এতেই কিন্তু একটা ভালো ঝোল পাওয়া যাবে যেটা দিয়ে ভাত খেতে সুবিধা হবে। নামানোর আগে ১ চা চামচ গরম মশলা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। ঢাকা এবং ঢাকার বাইরে অনেক ছোট ছোট রেস্টুরেন্টে এভাবেই ঘরোয়া মশলা ব্যবহার করে একটু সময় নিয়ে কালাভুনা তৈরি করা হয়, যেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে ফিডব্যাক দিতে ভুলবেন না।
তাহলে আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।